ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল ইসওয়া ফিল্ড একাডেমি। আমি সুমন। তো তোমাদের আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ একটা অনেক বড় টপিক ক্লাস 10-এর, এবং খুব একটা ইম্পর্টেন্ট টপিক যেটা মাধ্যমিকের জন্য প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসে। তো সেই টপিকের আমি একটা ছোট্ট পোর্শন যেটা ম্যাক্সিমাম ছেলেমেয়েদের সমস্যা থাকে, তো রোধের সমবায়, সেইটা নিয়ে আমি কথা বলবো। এবং এই ভিডিওর শেষে আমরা প্রথমে ভালো করে এখানে কনসেপ্টটা বুঝে নেব যে অ্যাকচুয়াল রোধের সমবায়ের মানে কি, মানে সমবায় বলতে কি বুঝি, সমবায় আবার দুরকম হয়, সিরিজ, সমান্তরাল, এইসব জিনিসগুলো আলোচনা করব। এবং ওটার ওপরে আমরা কিছু বিগত 24 বছরের কিছু প্রশ্ন আমি আছে সেইগুলো কিভাবে কি কোশ্চেন এসছে সেগুলো আমরা সলভ করব। তারপরে তোমাদের আমি বলবো 2026-এ তোমরা যখন এক্সাম দেবে তখন কোন টপিকের ওপর ফোকাস করবে, বা শুধুমাত্র এই টপিকের কোন জায়গাটাই তোমরা ফোকাস করবে, বা এখান থেকে কিরকম কোশ্চেন আসার প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে, সেইটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, ঠিক আছে। তো শুরু করা যাক, চলো। তো তার জন্য ভিডিওটা কিন্তু তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। এবং ওকে, তো প্রথমে আমরা ভালো করে বুঝবো, দেখো, মৌলিক ধারণা ও চিত্র, রোধের শ্রেণী সমান্তরাল সমবায়ের গঠন এবং গাণিতিক রূপের সঠিক উপস্থাপনা। দেখো, বেসিক্যালি রোধের শ্রেণী সমবায় বলতে আমরা কি বুঝি, তাই না? রোধের শ্রেণী সমবায় বলতে কি বুঝি, মাথায় রাখবে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে, দেখো, আমার কাছে ধরো, আমি আমার কাছে ধরো, যদি এটাকে বলি, ধরো এখানে দেখো, এইটা একটা রেজিস্ট্যান্স আমি নিয়েছি। ওকে, এইটা একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স। তো তুমি বুঝবে কি করে যে রোধের শ্রেণী সমবায় এরা শ্রেণীতে আছে বা শ্রেণীতে নেই, কি করে বুঝবো? ওকে, অনেক সময় এই ডায়াগ্রাম থেকে বোঝা যায় না, অনেকটা কমপ্লিকেটেড হয়, তো আমরা সেটাকে মানে অ্যাকচুয়ালি সিরিজে কখন আছে, কখন ওরা প্যারালাল আছে মানে শ্রেণীতে আছে, কখন সমান্তরাল সময় আছে, সেটা আমরা বুঝবো। এবং যখন সিরিজে থাকে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এইটা হয়। এটা কেন হয় বা কিভাবে এলো, এই জিনিসটা নিয়েও আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা শ্রেণী সমবায় নিয়ে কথা বলছিলাম, তাই তো? শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়, দেখো, বুঝবে কি করে, একটা তো হচ্ছে যে তোমরা জানবে যে এখানে পরপর রেজিস্ট্যান্স গুলো একটার পর একটা মানে কানেকশন থাকবে। মানে তুমি এরকম ভাবতে পারো, ধরো এটা তুমি, ওকে, তোমার ধরো বন্ধু, তুমি তো দুটো হাত আছে, এবার এই তোমার একটা হাত তোমার আরেকজন বন্ধু ধরে আছে, এরকম লাইক তোমার আরেকজন তোমার বন্ধু, তাহলে সবাই কি হবে, একজন একটা হাত, দেখো এইভাবে চেইন একটা রিয়েকশন হবে। তো এইটা হচ্ছে সিরিজ কানেকশন, ঠিক আছে। এবং দেখো, শুধুমাত্র সবসময় এটা দেখে বোঝা যাবে না, কারণ আরো কমপ্লিকেটেড জিনিস তৈরি হয়। সেটা অনেকটা সার্কিট, যদি তোমাকে একটা আমি সার্কিট দিই, মানে এটা এক্সাম্পল হিসাবে নাও। ধরো আমি তোমাকে বললাম, ধরো আমি এরকম ভাবে বললাম, ধরো এটা দেখো একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স আছে, আমি ঠিক মাঝখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। তখন তোমার দেখো এইটা একটা পরপর ছিল, তাহলে আমি যদি তোমার জিজ্ঞেস করি যে এই এই দুটো কিসে আছে, বা এটার সঙ্গে এটা কিসে আছে, বা এটার সঙ্গে এটা কিসে আছে, তখন আমাদের কিন্তু একটু বলা ডিফিকাল্ট হয়ে যাবে যে কোনটা কার সঙ্গে সিরিজে আছে, কোনটা কার সঙ্গে প্যারালাল আছে, যদি এরকম একটা আমি সার্কিট নিই। ঠিক আছে, মানে সবসময় যে পরপর কানেক্ট থাকবে তা হবে না। তো এটা আমি সবচেয়ে একটা ইজিয়েস্ট সার্কিট তোমাদের নিয়ে আলোচনা করব। এবং যদি কত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ধরে নাও এটা R1 রেজিস্ট্যান্স, এটা R2 রেজিস্ট্যান্স, এটা R3 রেজিস্ট্যান্স। ওকে, সবসময় মনে রাখবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, দেখো, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট যাবে। ওকে, তুমি এইটাকে বোঝার জন্য না আর একটা সিম্পল আমি তোমাদের এক্সাম্পল দিতে পারি। ধরো জলের পাইপ হিসেবে ভাবতে পারো, ঠিক আছে। ধরো আমি এইটা একটা জলের পাইপ রাখলাম, তার সঙ্গে পরে আর একটা জলের পাইপ কানেক্ট করলাম, এগুলো একটা রেজিস্ট্যান্স পাবো। তাই তুমি যদি এই জলের পাইপের সঙ্গে জল দিয়ে ভাবার চেষ্টা করে যে জল তুমি এদিক দিয়ে জল যাচ্ছে, তাহলে কি হবে,
প্রত্যেকটা পাইপ যদি আমি ছোট ছোট একটা পাইপকে যদি আমি রেজিস্ট্যান্স হিসাবে ধরে নিই, এরকম ভাবে ধরতে পারি, তুমি লক্ষ্য করবে যে জলের পাইপে যদি তুমি এপাশে জল পড়ো, মানে জল দাও, তাহলে এপাশে কি হবে, জল বেরোবে, সেই অ্যামাউন্টে জল বেরোবে। তার মানে কি প্রত্যেকটা পাইপের মধ্য দিয়ে ওই জল যাবে। তো সিমিলার ওয়েতে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সেম কারেন্ট যাবে বা সমান কারেন্ট প্রবাহ হবে। তাহলে এটা একটা কথাই মনে রাখবে যে প্রত্যেকটি যে রোধ আছে, প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমান সমান তড়িৎ প্রবাহিত হবে। ওকে, তাহলে আমরা বুঝবো যে যখনই সবার মধ্য দিয়ে একই রকম কারেন্ট যাবে, তখন সেটা বুঝতে হবে সিরিজে আছে। এটা ছাড়াও আর একটা তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে, এটা আমি একটু পরে বলবো কিন্তু এখন আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, এই যে ধরো এই দুটো আমি এগুলোকে কিছু পয়েন্টে ভাগ করলাম, ঠিক আছে? ধরো আমি বললাম এ পয়েন্ট, এটা বললাম বি পয়েন্ট, এটা বললাম সি পয়েন্ট, এটা বললাম ডি পয়েন্ট। তো এই যে যদি তুমি এখানে যদি আমি ভোল্টেজ মেজারমেন্ট করতে চাই, এইখানে যদি ভোল্টেজ কি হবে V1, যদি আমি এখানে ভোল্টেজ দেখি V2, এখানে যদি ভোল্টেজ দেখি V3, মানে যেটা তুমি বলো বিভব পার্থক্য। ঠিক আছে, এটাকে লিখে দিচ্ছি, পরে এটা আমরা যখন অঙ্ক করব তখন ভালো করে দেখব। এটাও লিখে রাখো যে প্রত্যেকটি রোধের, ওকে, প্রত্যেকটি রোধের অ্যাক্রসে মানে এর অ্যাক্রসে কি হবে, আলাদা আলাদা ভোল্টেজ হবে, আলাদা আলাদা ভোল্টেজ হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে শ্রেণী সমবায়ে আছে কিনা সেটা বোঝার নিয়ম। তো আমি এটার জন্য একটু সিম্পল দেখো, এখানে লিখে দিয়েছি প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে একই প্রবাহ মাত্রা যায়, আই যায়। ওকে, এবং বিভব প্রভেদ রোধ অনুযায়ী বিভক্ত হয়, তাই না? মানে যদি এখানে দেখো, এখানেও যদি তোমাকে জিজ্ঞেস করে কারেন্ট কত যাবে, তুমি বলবে আই। যদি জিজ্ঞেস করে এখানে কারেন্ট কত যাবে, তুমি বলবে আই। যদি বলি এখানে কত কারেন্ট যাবে, আই। তার মানে যদি সবার মধ্য দিয়ে সেম কারেন্ট যায়, তাহলে মানে R1 R2 R3 পরস্পরের সঙ্গে শ্রেণী সমবায়ে আছে। বোঝা গেল? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যদি তোমাকে জিজ্ঞেস করি যে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, তুমি বলবে V1। যদি জিজ্ঞেস করি R2 এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, তুমি কি বলবে, V2। যদি বলি R3 এর অ্যাক্রসে কত হবে, তুমি বলবে V3। তাহলে আলাদা আলাদা ভোল্টেজ মনে থাকবে। এবং দেখো, এই তিনটা রেজিস্ট্যান্সের যদি সিরিজে থাকে, তার যে তুল্য রোধ হয়, তুল্য রোধ মানে কি, টোটাল যে রোধ হয়, মানে মোট যে রোধ হবে, সেইটা হচ্ছে দেখো এই প্রত্যেকটাকে করে আমরা কি পেয়ে, যদি একটা দুটো তিনটা থাকে, তাই আমি লিখেছি কি RS ইকুয়াল টু, মানে তুল্য রোধ, এটা হচ্ছে তুল্য রোধ, রাইট? এটা হচ্ছে তোমার তুল্য রোধ, তুল্য রোধ, রাইট? এটা তোমার R1 প্লাস R2 প্লাস R3। যদি এখানে ধরো চারটা থাকতো, তাহলে তুমি কি করতে, R4 লিখে। যদি পাঁচটা থাকতো, I5 হতো। তো তুল্য রোধের মান, ওকে, তো এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। তো তোমাদের এখানে আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে তুল্য রোধটা এইটা হচ্ছে কেন, তাই না? যে সিরিজে যখন আমরা কানেক্ট করছি এক একটাকে, তখন তুল্য রোধটা এইটা আসছে কেন, সেইটা আমাদের একটু দেখার বিষয় আছে। যে তাহলে এইখানে সিরিজে থাকলে তুল্য রোধের ফর্মুলা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, মানে তুল্য রোধ যেটাকে তুমি বলো, এটাকে আমি তুল্য রোধ বলি। তুল্য রোধ কত হবে, R1 R2 প্লাস R3 প্লাস ডট ডট ডট, যদি আরো থাকে তাহলে সেটা আরো আসবে। বোঝা গেল? তো এই হচ্ছে কনসেপ্ট তুল্য রোধের। এবার আমার কোশ্চেনটা ভালো করে শোনো। আমার কোশ্চেনটা হচ্ছে যে এই তুল্য রোধের ফর্মুলাটা এটা কি করে এলো, এইটা আমরা প্রথমে বুঝে নেব কি করে এলো। ঠিক আছে, দেখো, এর জন্য আমাদের একটু ওহমস ল লাগবে। আমরা ওহমস ল জানি, V ইকুয়াল টু IR হয়, এইটা হচ্ছে ওহমস ল। এবং এইটাকে আমরা বলি বিভব পার্থক্য, এবং এইটাকে বলি রোধ, আর এইটা হচ্ছে ওই সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ওহমের সূত্র। ঠিক আছে, তাহলে আমি তোমাদের এটা একটু প্রমাণ করে দেখাচ্ছি, ঠিক আছে, কি করে এটা এসছে। তারপরে আমরা
সমবায় মানে করবো আর কি। ঠিক আছে, ধরো আমি তিনটা নিয়ে তোমাদের দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। আমি কি করলাম আমি কি করলাম আমি কি করলাম এইখানে এইখানে কি করলাম আমি এইখানে একটা ভোল্টেজ কানেক্ট করি, মানে বিভব পার্থক্য। তাহলে তোমরা কি বলবে, না যদি এখান থেকে আমাদের একটা কারেন্ট ধরো আই গেল, তাহলে এখানেও আই যাচ্ছে, কারণ এখানে কোনো, আমি ধরে নিচ্ছি যে এই যে তারটা নিয়েছি না, এই তারের কোনো রোধ নেই। আমি এটা ধরে নিচ্ছি যে তারের কোনো রোধ নেই, এটা কিন্তু মাথায় রাখবে। এই যে তারটা আমি ইউজ করছি, তারের তো একটা নিজস্ব রোধ থাকে, রেজিস্ট্যান্স থাকে, কিন্তু তারের আমি ধরে নিচ্ছি কোনো রেজিস্ট্যান্স নেই, তাই সেম কারেন্টে যাচ্ছে। তাহলে এখানেও কত যাবে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই কারেন্ট, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও আই কারেন্ট যাবে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও আই কারেন্ট যাবে। তার মানে কি আছে, এই তিনটা সিরিজে আছে। এবার আর একটা জিনিস তুমি লক্ষ্য করো, আমি এই তিনটাকে আমি একটা রেজিস্ট্যান্স ধরছি, মানে আমি বলছি আমি এই তিনটার মধ্যে তিনটা রেজিস্ট্যান্স মিলিয়ে যা হবে সেটা এর মধ্যে আছে। ঠিক আছে, এবার সেইটা আমার তিনটে, এবার এই আমার দরকার হচ্ছে আমি সেম ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করেছি। আমার কোশ্চেনটা হচ্ছে জানার যে আর ইকুইভ্যালেন্ট এইটা অ্যাকচুয়ালি কত হবে, সেইটা তোমাকে বের করতে হবে। দেখো, যেহেতু তুমি ভোল্টেজ একই অ্যাপ্লাই করেছো, তাহলে এখানেও সেই কারেন্টটা আই যাবে, এখানেও সেই কারেন্ট আই যাবে। তাহলে আমি যদি যদি এর জন্য আমি লিখি, কি লিখবো, ভি ইজ ইকাল টু আই আর ইকুইভ্যালেন্ট। এবার তুমি খেয়াল করে দেখো, তোমাকে যদি আমি বলি যে আচ্ছা, আমি যখন কারেন্ট মানে একটার বেশি রেজিস্ট্যান্স সিরিজে থাকবে, তখন আমি তোমাকে বলেছিলাম যে কি বলেছিলাম না, তখন আমি বলেছিলাম যে সবার মধ্য দিয়ে একই কারেন্ট যাবে, বা এর মধ্যে যে ভোল্টেজ সেটাকে আলাদা হবে, এর মধ্যে যে ভোল্টেজ সেটা আলাদা হবে, এর মধ্যে যে ভোল্টেজ সেটা তোমার আলাদা হবে। তার মানে আমি বলতে পারি, কি লিখতে পারি এখানে দেখো, যদি আমি এখানে ভোল্টেজ, কারেন্ট তো সেম, তাহলে এখানে ভোল্টেজ কত হবে না, V1 ইকুয়াল টু আই ইন্টু R1। আমি যদি জিজ্ঞেস করি V2 কত হবে, না তুমি বলবে স্যার আই ইন্টু R2। তুমি যদি বলি V3 কত হবে, না তুমি বলবে আই R3। ওকে, এটা একটা জিনিস। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যে সেই মানে অ্যাকচুয়ালি যেই ভোল্টেজটা তুমি এখানে অ্যাড করেছো, সেই ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করেছো, এই সেই ভোল্টেজটা 10 মানে এখানে মানে ডিভাইড হয়ে গেছে, তাই না? আমি বললাম এই ভোল্টেজটা, তার মানে আমি লিখতে পারি এই ভোল্টেজটা মানে টোটাল এই ভোল্টেজ যেটা, সেইটা ইজ ইকাল টু এর ভোল্টেজ প্লাস এর ভোল্টেজ প্লাস এর ভোল্টেজ, তাই না, প্লাস V2 V3। এবার আমি ভি ইজ ইকাল টু, আমি লিখতে পারি যখন এর ক্ষেত্রেও লিখছি তখন আমি এটা লিখতে পারি আই আর ইকুইভ্যালেন্ট মানে তুল্য যেটা, আর V1 সমান কি লিখতে পারি, IR1 IR2 IR3। ওকে, এবার আমি কি করব, এই আইটাকে কমন নেব, তাহলে আই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু আই কমন নিলাম, R1 R2 R3 থাকলো আমাদের। এবার এইখানে কি হবে, আই হলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমাদের যেটা হবে R1 প্লাস R2 প্লাস R3। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের তুল্য রোধ, তাই না, এইটা হচ্ছে আমাদের তুল্য রোধ, যেটা আমি তোমাদের আগে বলেছিলাম, এইটা হচ্ছে তুল্য রোধ। বোঝা গেল? এবার এইটা সেই যে ফর্মুলাটা আমি যেটা বলেছিলাম তিনটে ছিল, সেইটা এটা এটা এসছে। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এবার তোমাদের দেখাবো অঙ্ক করে যে কি করে ক্যালকুলেট করতে হয় তুল্য রোধটা, বা এটা ইম্পর্টেন্টটাকে। ধরো তোমাদের আমি বললাম যে, ধরো এটা একটা অঙ্ক দিচ্ছি, ধরো আমি বললাম যে এটা হচ্ছে 5 ওহম, ওকে, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 7 ওহম, এটা হচ্ছে ধরো তুমি 8 ওহম। তাহলে তোমাদের জিজ্ঞেস করলাম যে তুল্য রোধ কত হবে, তুমি প্রথমে কি দেখবে যে 5 ওহম 6 ওহম 7 ওহম 8 ওহম সবাই সিরিজে আছে, তাহলে সিরিজে থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে না, 5 ওহম প্লাস 6 ওহম প্লাস 7 ওহম প্লাস 8 ওহম সব মিলিয়ে কত হবে, যোগ করে ফেলবে 11 প্লাস 7 প্লাস 8
তাহলে 18 প্লাস 8 মানে সব একসঙ্গে করছি আর কি, 16 6 হাতে 1 26 ওহম, তাই না? তুল্য রোধ এটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের শুধু দুটো জিনিস মাথায় মনে রাখতে হবে। একটা হচ্ছে যে যখন শ্রেণীতে থাকবে প্রত্যেকটা রেজিস্ট্যান্স শ্রেণীতে আছে, এটা বুঝবে কি করে না, যতগুলো রেজিস্ট্যান্স কানেকশন থাকবে সবার মধ্য দিয়ে যেন সেম কারেন্ট যায়, এটা একটা কারণ। বা বিভব প্রভেদ যেটা, সেটা প্রত্যেকের মানে এই রেজিস্ট্যান্সের বিভব প্রভেদ আলাদা হবে, এই রেজিস্ট্যান্সের বিভব প্রভেদ আলাদা হবে, এই রেজিস্ট্যান্সের বিভব প্রভেদ আলাদা হবে। কেমন? এবার তুমি বলবে যে যদি স্যার প্রত্যেকটা রেজিস্ট্যান্স ইকুয়াল হয়ে যায় তাহলে বিভব প্রভেদ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, সেটা ব্যাপারটা আলাদা জিনিস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়ের প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এখানে কি শিখলাম না, এখানে প্রথমে শিখলে তুমি কি করে বুঝবে একটার বেশি রেজিস্ট্যান্স সিরিজে আছে, আর যদি সিরিজে রেজিস্ট্যান্স থাকে তাহলে তার মধ্য দিয়ে কত টোটাল, যদি রেজিস্ট্যান্স থাকে টোটাল তুল্য রোধ কত হবে সেইটা আমরা এখান থেকে বুঝে নিলাম। আচ্ছা, দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের নিচে লিখে দিয়েছি, এখানে দেখো আমার এই স্লাইডে লেখা আছে, সেইটা হচ্ছে তুল্য রোধের মান পৃথক রোধের মানগুলির চেয়ে বেশি হয়। বুঝতে পারলে? মানে বলছে, এই অঙ্কটাতে আমি তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে ধরো এইখানে আমাদের এটা কি, এটা হচ্ছে একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ, এগুলো একটা রোধ, তো এই সবগুলো মিলিয়ে কত তুমি তুল্য রোধ কত পেয়েছো? তুল্য রোধ 26। তাহলে এখানে এটাই বলতে চাইছে তোমাদের যে তুল্য রোধের মান, এখানে যে পৃথক পৃথক যে রোধগুলো আছে না, এই যে এটা একটা পৃথক রোধ, এটা একটা পৃথক রোধ, তাহলে সবসময় মাথায় রাখবে তুল্য রোধের মান, তুল্য রোধের মান সবসময় কি হয়, পৃথক রোধের থেকে মান মান আমি এটাকে একটু ভালো করে লিখে দিচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে রাখবে মন দিয়ে, এটা অনেক সময় পরীক্ষায় প্রমাণ করতে দিয়ে দেয়। ঠিক আছে, যে কোশ্চেনটা এখন দিচ্ছি এটা হচ্ছে যে মাথায় রাখবে শ্রেণী সমবায়ে তুল্য রোধ সমবায়টির বৃহত্তম, আমি লিখে দিচ্ছি যত বড় থাক না কেন, দেখো এখানে সবচেয়ে বড় 8, তার থেকেও বেশি হবে, বৃহত্তম রোধ অপেক্ষা বড়, এটা লাগিয়ে দিত শোনো, বড় হয়, বড়। এবার আশা করি বোঝা গেছে, তাই না? তার মানে তুমি এটা প্রমাণ, যদি বলে যে এইরকম একটা কোশ্চেন দিল দিয়ে প্রমাণ করো, তুমি তাহলে কখন কি করে প্রমাণ করবে না, তুমি একটা কাজ করবে, কি করবে দেখো, ধরে দেখো, তুমি যেটা করবে কি, ধরো আমি ধরে নিচ্ছি যে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স 3টা ছিল, তাই না? ধরো এইটা হচ্ছে, আমি ধরে নেব এরকম, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা R3, কেমন? এবার এবার যেটা হবে দেখো, তাহলে আমাদের RSটা কি হবে না, আমরা ধরতে পারি R1 প্লাস R2 প্লাস R3, কেমন? R3। এবার দেখো আমি ধরে নিচ্ছি যে এখানে মানে সবচেয়ে বড় R3, আমি ধরেই নিচ্ছি, কেমন? R1 R2 R3 সবচেয়ে বড়। তবে আমাদের যদি আমি এটাকে, এটা পেলাম, এবার তুমি যদি বলো যে ধরো আমি এটাকে ধরতে চাই যে যে কোনো মানে তুমি এটাকে এরকম ভাবে লিখতে পারো যে সমান, তাহলে আমি এখানে লিখতে পারি RS মাইনাস R1, ওকে, ইকুয়াল টু R2 প্লাস R3। কেমন হলো বুঝতে পারলে? ধরো এখানে আমাদের 1 2 3 4টা ছিল, তাহলে 26 ছিল, তাহলে তুমি সমান লিখতে 26 ওহম ইকুয়াল টু 5 ওহম প্লাস 6 ওহম প্লাস 8 ওহম প্লাস 7 ওহম, 4টা ছিল, তো আমি মনে করে ধরো 26 মাইনাস 5 ওহম করে নিলাম, তাহলে আমার কি থাকবে 6 প্লাস 8 প্লাস 7, একসঙ্গে ওহম থাকবে,
তাহলে এটা কত হবে সব সময়? এটা কত হচ্ছে 26 মানে 21 ওহম। দেখো 21 ওহম যেটা, সেটা সব সময় মানে এই যে ভ্যালুটা যেটা আমি করলাম, এই ভ্যালুটা মানে সব সময় কিন্তু পজিটিভ হবে। আই মিন RS মাইনাস R1 অলওয়েজ কি হবে, গ্রেটার দেন 0 হবে। মানে এইটা সবসময় কিন্তু এই যে ভ্যালুটা সবসময় কিন্তু পজিটিভ আসে। ঠিক আছে, মানে তুমি ধরতে হবে যে R1টা সবচেয়ে বড়, মানে এখানে আর কি R1টা সবচেয়ে বড়, মানে ধরে নিচ্ছে মানে RS এর এটা সবসময় এটা হয়। তো সেইটা আমি তোমাকে প্রমাণ করে দেখালাম যে এইটাকে মানে এই তিনটার মধ্যে আমি R1কে বৃহত্তম ধরেছি, সেটার থেকেও কিন্তু তুমি যদি করো এই রেশিওটা মানে যে তুল্য রোধটা সবসময় বেশি হবে। ঠিক আছে, এইটা প্রমাণ, যদি মানে আশা করি এটা বুঝতে পেরেছো, যেটা তোমাকে অঙ্ক করে দেখালাম সেইটা হচ্ছে এখানকার কনসেপ্ট। তাহলে এই হচ্ছে শ্রেণী সমবায়ের মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার আমরা চলে যাব সমান্তরাল সমবায়ে। ওকে, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায় বুঝবে কি করে আছে? ওকে, তাহলে দেখো এইখানে আমার এইটা এতে সমান্তরাল সমবায়, তো এখানেও লেখা আছে দেখো, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হবে আর প্রবাহমাত্রা বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায়। তুল্য রোধ এটা হয়, তুল্য রোধ মান পৃথক রোধগুলি মানের চেয়ে কম হয়। সব তিনটে জিনিস আমি এক্সপ্লেন করছি, কেমন? দেখো, ধরো আমি প্রথমত হচ্ছে যে হাউ আই আইডেন্টিফাই, মানে তুমি কিভাবে চিহ্নিতকরণ করবে যে একের বেশি রেজিস্ট্যান্সগুলো সমান্তরাল সমবায় আছে। ধরো আমি এটা করলাম, এটা করলাম, আমি এখানেও তিনটা নিচ্ছি, কেমন? তিনটা রেজিস্ট্যান্স নিলাম, এটা হচ্ছে R1, এটা R2, R3, এই দিক দিয়ে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে দিলাম, কেমন? খেয়াল করে দেখো, কোশ্চেন হচ্ছে প্রথমে বুঝবে কি করে, সেটা হচ্ছে যে এখানে ধরো তুমি কারেন্ট আই পাঠালে, তাই না? এখানেও আই পাঠালে, এটাকে না জলের পাইপের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা। ধরো একটা পাইপ দিয়ে জল এসেছিল তোমার বাড়িতে, ট্যাঙ্ক থেকে আসছে, ঠিক আছে, সেখানে এসে তোমার বাড়ি ধরো একটা অনেক জায়গায় বিভক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরো তোমার বাড়ির একটা, ধরো আমি বললাম যে রান্নাঘরে কিছুটা জল যাবে, ধরো মানে এইরকম আর কি, এরকম করে তিনটা পাইপ ডিভাইড হয়ে গেল এরকম। তাহলে দেখো জল যখন আসবে, আগের ব্যাপারটার সঙ্গে কম্পেয়ার করেছিল, আগে তো জলের ক্ষেত্রে একটাই রাস্তা ছিল, জল শুধু সোজা পথেই যাচ্ছিল, ওর তো কোনো যাওয়ার অপশনই ছিল না, একটা পথেই যাচ্ছিল, এই দিকেই যাবে। কিন্তু এখানে যখন জল আসবে, কিছু জল এখানে চলে যাবে, কিছু জল এখানে চলে যাবে, বাকি কিছুটা এখানে যাবে, তাই না? এটা তুমি বলতে পারবে না যে সব জল এই রাস্তায় দিয়ে চলে যাবে বা একটা পাইপ দিয়ে চলে যাবে, এটা কি হয়? হয় না। সিমিলার ওয়েতে যখন কারেন্টের কাছে মানে যে তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে, যদি তার কাছে অপশন থাকে তিনটা রাস্তা, তাহলে কি করবে? তো এখানে ধরো কিছু একটা যাবে, বা সেটা ডিপেন্ড করবে এখানে কত যাবে, এখানে কত যাবে, এখানে কত যাবে, সেটা ডিপেন্ড করবে ওর ব্যাপার, অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করবে, মানে ঠিক আছে। তো সিমিলার ওয়েতে এখানেও ওটা ডিপেন্ড করবে যে এখানে সমান কারেন্ট যাবে না, ওটা ডিপেন্ড করবে এখানে এই রেজিস্ট্যান্সের ব্যাপারের উপর ডিপেন্ড করবে। তো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে না, সমান্তরাল সমবায় থাকলে প্রথম চিহ্নিতকরণের উপায় হচ্ছে যে প্রত্যেকটি প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে আলাদা আলাদা তড়িৎ প্রবাহিত হবে, এটা যেন মাথায় থাকে। তার মানে এক কথায় তুমি বলতে পারো কারেন্ট রেফারেন্স। কিন্তু একটা জিনিস খেয়াল করার চেষ্টা করো, এই দুটো পয়েন্ট মানে আমি বলতে পারি যে এই দুটো পয়েন্টে তুমি সেই ভি ভোল্টেজ অ্যাপ্লাই করছো, তো এটাও সেই দুটো পয়েন্টের কাছে এও ভোল্টেজ কত হবে ভি, এটাও দুটো পয়েন্টের কাছে এটাও ভোল্টেজ পাবে ভি, এটাও তোমার পয়েন্টে একে আছে এটাও ভোল্টেজ পাবে ভি। মানে এটা এক নম্বর হচ্ছে, এইটা একটা উপায়। তাছাড়া বলতে পারো, যেটা এখানে আমি লিখে রেখেছিলাম সেটা ছিল কি,
প্রবাহমাত্রা বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায়, প্রতিটি রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ কি হয়, সমান হয়। প্রতিটি রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ সমান, ঠিক আছে, যেরকম এই যে এর অ্যাক্রসে ভি, এর অ্যাক্রসে ভি, এর অ্যাক্রসেও ভি, ঠিক আছে। এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ফর্মুলা। এবার তোমরা একটা ফর্মুলা আমি নিশ্চয়ই এখানে লিখা দেখেছো, যে আমি লিখে রেখেছি, দেখো যখন তুল্য রোধটা আমি বের করছি তখন কত আসছে, 1/, কত আসছে, 1/r ইকুইভ্যালেন্ট আমি লিখছি ইজ ইকাল টু 1/r 1/r2 প্লাস 1/r3। এইটা কি করে এলো, এই হচ্ছে আমাদের কোশ্চেনের উপায়, ঠিক আছে, মানে কোশ্চেন আর কি। এইটা আমরা একবার দেখে নেব, সেই আগের মতো, খুব কঠিন নয়। আমি সেই তিনটাই নিচ্ছি আর একবার ছবিটা আমি ড্র করছি। আমি এই দেখো, এটা একটা হলো, এটা একটা নিলাম, এটা একটা নিলাম, রাইট। ধরো এটাকে তুমি R1 বলবে, এটা R2, এটা R3, কি করলাম, এখানে একটা ভোল্টেজ কানেক্ট করলাম। এবার এই তিনটা মিলিয়ে আমি ধরে নিচ্ছি যে এখানে একটা তারা, যেরকম আগেরটা ধরেছিলাম, সেম ভোল্টেজ এখানে অ্যাপ্লাই, ঠিক আছে। তাহলে এখানে সেই ভি, এই ভি, এই ভি সেম, তাহলে এখানে আমাদের এই তিনটা মিলিয়ে একটা হবে। এবার তুমি যদি এখানে কারেন্টটা ডিভাইড করো, সেই আই, এখানে এসে কাছে অপশন কটা, তিনটে রাস্তা, রাস্তা বেশি থাকলে কারেন্ট ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এখানে একটা সেই কারেন্টটাই যাচ্ছে, এই কারেন্টটা এসে এই পয়েন্টে ভাগ হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখো, যদি তুমি এখানে ওহমসের ল লাগাও, কি হবে, ভি ইজ ইকাল টু আই আর ইকুইভ্যালেন্ট, কেমন, একটাই রাস্তা। তো এখানে দেখো তুমি এটা বলতে পারো, আচ্ছা R1 এর যে অ্যাক্রসে ভোল্টেজ ভি, R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ভি, R3 এর অ্যাক্রসে ভোল্টেজ ভি, মানে আমি লিখতে পারি ভি ইজ ইকাল টু, কিন্তু কারেন্ট দেখো আলাদা যাচ্ছে, I1 R1, ভি ইজ ইকাল টু I2 R2, ভি ইজ ইকাল টু I3। তো এইখানে দেখো কারেন্টটা ডিভাইড হয়ে যায়, তাই না। তাহলে আমি লিখতে পারি I ইজ ইকাল টু I1, মানে সেই এই কারেন্ট যা, এই কারেন্টটা তা, তো সে একই কারেন্ট, এই কারেন্টটা এসে এখানে ভাগ হয়ে যাচ্ছে, তিনটা রাস্তা, I2 I3। এবার I মানে তুমি এখান থেকে লিখতে পারো V/R ইকুইভ্যালেন্ট, এটা লিখতে পারো কি, দেখো এখান থেকে লিখতে পারি আমি I1 সমান কি হবে, V/R1, I2 সমান কি হবে, V/R2, I3 সমান কি হবে, V/R3। এটা কি হবে, V/R1, V/R2, V/R3। এবার কি হবে দেখো, যেহেতু ভিটা ভি কমন, আমি কমন নিয়ে নিলাম, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1, 1/R2, 1/R3। আবার এখানে একটা ভি দিয়ে দিলাম, ভি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে তুমি কি পাবে, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1, 1/R2, 1/R3। এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। কেমন, ধরো তোমাকে আমি একটা সিম্পল অঙ্ক করে দেখাচ্ছি। ধরো আমি তোমাকে দেখালাম যে ধরো এই দুটো নিচ্ছি আমি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4, ঠিক আছে। তোমাদের জিজ্ঞেস করলো যে এটা কিসে আছে, ধরো এখানে ভোল্টেজ কিছু একটা অ্যাপ্লাই করলাম, যাই হোক 5 ভোল্ট। তো কেউ জিজ্ঞেস করলো যে এটা কিসে আছে, না তুমি দেখবে যে একটা কারেন্ট এলো, কারেন্টটা এসে ভাগ হয়ে যাচ্ছে, মানে তার মানে ভাগ হয়ে যাচ্ছে, মানে এটা কিসে হবে, সমান্তরাল সমবায়। আর সমান্তরাল সমবায় যদি দুটো থাকে তাহলে তুল্যরোধ কত হবে, এটা কত হবে, 1/2, 1/4। তাহলে এটা করলে কত হবে, এলসিএম করলে 4, এখানে হবে 2, এখানে হবে 1, তাহলে তুমি পাচ্ছ 3/4। এটা কিন্তু 1/R ইকুইভ্যালেন্ট। তোমাকে জিজ্ঞেস করেছি আর তুল্যরোধ কত হবে, তখন এটা কি হবে, উল্টে যাবে, তাই না, 4/3। যদি এই হচ্ছে সমান্তরাল সমবায়ে থাকলে তুল্যরোধটা এইভাবে ক্যালকুলেট করবে। কেমন, আশা করি বোঝা গেছে। এবং দেখো আগের ক্ষেত্রে যেরকম বলেছিলাম যে তুল্যরোধের মান পৃথক রোধগুলির মানের চেয়ে বেশি হয়, তাই না, আগে আমরা বললাম এটা।
কিন্তু এইখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়াবে। এইখানে ব্যাপারটা কি হবে না, এখানে যেটা লিখেছি সেটা আমি প্রমাণ করার তোমাদের দেখাচ্ছি যে তুল্য রোধের মান পৃথক রোধগুলির মানের চেয়ে কম হবে, মানে এর যে মান এর রোধের থেকে কম হবে। আমি তোমাকে কি কেমন, আমি একটা অঙ্ক দিয়েও দেখাচ্ছি, একটা প্রমাণ করেও দেখাচ্ছি। তুমি দেখো যে তুমি যে তুল্য রোধটা পেলে এখানে, আর এটা কত বাই পেলে, 4/3, 4/3, তার মানে কত বলো তো, 4/3 মানে কত হবে? বা তুমি আর যদি সেটা তুমি আগেরটা দেখো, কোনটা বলো দেখো, এখানে এইটা একটা পৃথক রোধ R1, এটা একটা পৃথক রোধ R2, তাই না? তাহলে এই ধরো আমি বললাম যে R1 হচ্ছে 1/2, মানে হচ্ছে তোমার কত, 1 করলে এটা হবে তোমার 0.5 ওহম। আর যদি তোমাকে জিজ্ঞেস করি R2 কত হবে, না 1/4, তুমি বলবে এটা কত হচ্ছে, যে 0.25। কিন্তু তুমি খেয়াল করে দেখো, যদি 4/3 এখানে ক্যালকুলেট করো, এটা পাবে 1.33, তাই না? আচ্ছা, এখানে আমাদের হলো এলসিএম করলে, এলসিএম করলে কি হবে, এখানে যদি আমরা করি, এটা আমরা বলেছিলাম, তাই দাঁড়ালো, কি দাঁড়ালো, হ্যাঁ যেটা ছিল তুল্য রোধের মান পৃথক রোধগুলির মানের চেয়ে কম হয়, তাই না? এটাকে আমি তোমাদের প্রমাণ করে দেখাই, দাঁড়াও, যদি করি এম করলে 4 3 যা 4/3, এখান থেকে এটা যদিও দেখানো যাচ্ছে না, দাঁড়াও আমি এটাকে অন্যভাবে দেখানো চাই, বুঝেছ? 1 মিনিট। তো আশা করি এখানে এটা কোনো সমস্যা নেই, যে এটা আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা 3/4, মানে 1/2 1/4, 1/2 1/4, এলসিএম করলে 4, তো 1/2 ছিল 1/4, এটা ছিল 1 বাই আর ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট 1 বাই আর ইকুইভ্যালেন্ট, এটা তোমার কি হবে, 4 2 যা 4 1, মানে 3/4, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 4/3। ওকে, আচ্ছা আমি এটা প্রমাণ করে দেখাচ্ছি, কি বললাম সেটা একটু লিখে দিই, দাঁড়াও, তারপরে তোমাদের বলছি। এটা হচ্ছে যে, এটা হচ্ছে যে সমান্তরাল সমবায়ে, এটাও প্রমাণ করতে আসে, সমান্তরাল সমবায়ে তুল্য রোধ, তুল্য রোধ ভালো করে লিখে দিচ্ছি, সমবায়টি সমবায়টির, সমবায়টির ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ছোট, রোধ অপেক্ষা ছোট তুল্য রোধ যেটা হয়, ধরো তুমি এখানে ধরলে, আমি সেই আগের মতো নিচ্ছি, R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3, কেমন? তাহলে আমি বলছি হলে আমাকে প্রমাণ করতে হবে আর ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা লেস দেন R3, মানে এর থেকেও এটা ছোট হবে। তো সেইটা প্রমাণ করা যায় কিভাবে দেখো, না আমরা জানি 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু 1 বাই R1, 1 বাই R2, 1 বাই R3, তিনটা নোট নিলাম, তাহলে আমি লিখতে পারি 1 বাই আর ইকুইভ্যালেন্ট মাইনাস 1 বাই R3 ইকাল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। এটা সবসময় কি আসবে, পজিটিভ আসবে। যদি পজিটিভ হয় তার মানে এটা গ্রেটার দেন 0, মানে R/1 ইকুইভ্যালেন্ট মাইনাস 1 বাই R3, এটা কি হবে, গ্রেটার দেন 0 হবে। বা তুমি লিখতে পারো 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইন্টু 1 বাই R3, তাহলে কি দাঁড়াচ্ছে, আর ইকুইভ্যালেন্ট, এটা কি হবে, R3 হয়ে যাবে। তো এইখানে একটা যেটা সমস্যা আমাদের হলো না, কারণ এইখানে এই রেজিস্ট্যান্সটা একটু নিতে হতো ভালো করে,
দেখো 1/2 1/r ইকুইভ্যালেন্ট যেটা আসবে এটা হচ্ছে 1 বাই, আমি সরি আমি একটা জিনিস ভুল করেছি, এটাও ঠিক ছিল। কি ছিল অসুবিধাটা এখানে খেয়াল করো, এটা তো R1 নয় না, R1টা কত, R1টা হচ্ছে, দেখো এই অঙ্কটা ভালো করে খেয়াল করো, R1টা হচ্ছে কত 2 ওহম, আর R2টা হচ্ছে কত 4 ওহম, রাইট? কিন্তু তুমি দেখো আর ইকুইভ্যালেন্টটা কত পাচ্ছ, এখনই বলছিলাম তাই না, মানে এই মানে যে কোনো রোধের থেকে এটা হচ্ছে তোমার 1.33। দেখো এইটা তুল্য রোধ, তাহলে সবসময় তুল্য রোধ তোমার R1 এর থেকেও বড়, তুল্য রোধটা R1 এর থেকেও ছোট, আর তুল্য রোধটা R2 থেকেও ছোট। মানে সব এটা আমি এটাই বলতে চাইছিলাম তোমাদের, যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সমবায়টির ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ছোট, মানে যেটা সবচেয়ে ক্ষুদ্রতম রোধ তার থেকেও ছোট হয়ে যাচ্ছে। এটা ক্ষুদ্রতম রোধ কত 2 ওহম, তার থেকেও তুল্য রোধটা কত হচ্ছে ছোট হচ্ছে। বোঝা গেছে? তাহলে এইটা খুব ভালো করে মনে রাখবে, আশা করি বোঝা গেছে। যদি বোঝা না থাকে আমাকে কমেন্ট করবে কোথায় অসুবিধা, সেটা আমি বোঝানোর চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে? এবার আমি একটা দেখো সহজে মনে রাখার জন্য তোমরা যেটা করবে সেটা কি আমি বানিয়ে রেখেছি, দেখো প্রবাহ মাত্রা, তাহলে শ্রেণী সমবায়ে কি থাকে, একই থাকে, আর সমান্তরাল সমবায়ে বিভক্ত হয়ে যায়। বিভব প্রভেদ, শ্রেণী সমবায়ে বিভক্ত হয়, সমান্তরাল সমবায়ে একই থাকে। তুল্যরোধ কত হবে না বৃদ্ধি পায় আর হ্রাস পায়। আর দেখো ব্যর্থতা কি লেখা আছে, পুরো বর্তনী বন্ধ হয়ে যায়, অন্যান্য শাখা চালু থাকে। এই কথাটার মানে কি, মানে হচ্ছে যে ধরো আমি তোমাকে এই একটা রেজিস্ট্যান্স দুটো দিলাম, তিনটা দিলাম, ধরো কোনো কারণে আমি এটাকে আরেকটু ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করি, দাঁড়াও এটাকে আমি একটা সুন্দর একটা এক্সাম্পল নিই দিয়ে তোমাদের বোঝাই। ধরো তুমি খেয়াল করো, ধরো তোমাকে বাড়ির একটা বাল্ব এখানে এখানে একটু লাগিয়ে দিয়েছো, এখানে একটা বাল্ব লাগিয়েছো, এখানে একটা বাল্ব লাগিয়েছো, এরকম তিনটা বাল্ব তোমার বাড়িতে লাগানো আছে পর পর, বা কোনো ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট। তো তুমি প্রথমে এখানে ব্যাটারি ভোল্টেজ অ্যাপ্লাই করলে, তুমি দেখলে যে বাল্বটা গ্লো করছে, এই বাল্বটাও গ্লো করছে। কোনো কারণে তোমার এই মাঝখানের বাল্বটার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে, তো তুমি কি দেখবে, দেখবে একটাও বাল্ব গ্লো করছে না। তার মানে কি, যখনই একটা জায়গায় মানে ডিসকানেক্ট হচ্ছে বা বাল্বটা খারাপ হয়ে যাচ্ছে, পুরো বর্তনী কি হয়েছে, পুরো এবার এখানে আসলো, কিন্তু কোথায় যাবে? আর আমরা জানি যে তড়িৎ প্রবাহ ক্লোজ পাথ না হলে তো হবে না, তাই না? তাহলে এখানে এসে আর মানে কেটে গেল, কোনো কানেকশন নেই, তাহলে পুরো বর্তনীটা কি হয়ে গেল, পুরো বর্তনীটা আলো কি জ্বলবে, জ্বলবে না। এই জন্য এটা বলেছে পুরো বর্তনী বন্ধ হয়। আর এখানে কি হয়, অন্যান্য শাখা চালু থাকে। মানে কেমন, ধরো তুমি এটা একটা বাল্ব কানেক্ট করলে, এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, তো তিনটাকে আমি কানেক্ট করি, তুমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলে, তো তিনটা বাল্বই জ্বলবে। কোনো কারণে তুমি দেখলে যে এই লাইনটার কোনো কানেকশন নেই, তো কি হয়েছে, এইটা জ্বলবে না, বাকিগুলো জ্বলবে, কারণ এগুলো তো যাচ্ছ, কারেন্ট গেল এই, কারেন্ট গেল এই, এখানে গিয়ে চলে এলো, আর এখানে গিয়ে এখানে চলে আসবে, তাই না? তো এইটা হচ্ছে অন্যান্য শাখা চালু থাকে। তো এটা হচ্ছে তোমার বেসিক ডিফারেন্স শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। আর শুধু একটা ফর্মুলা মনে রাখবে, এখানে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস ডট ডট ডট, আর এখানে 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু 1/r1 1/r2 প্লাস 1/r, এরকম করে, ঠিক আছে? তো এই হচ্ছে শ্রেণী সমান্তরাল সমবায়ের ব্যাপার। এই জন্য দেখবে আমাদের গৃহস্থলীর সংযোগটা আমরা কি করি বলতো, কেন সমান্তরাল সমবায় করা হয়, যেটা আমি বললাম, দেখিয়েছি দেখো, যখন এটা কেটে যাচ্ছে, এইটা টিভি ফ্রি, এটা হচ্ছে আমাদের এসি, এটা হচ্ছে চলবে, সবই চলবে, কিন্তু এটা থাকবে না। তো প্রতিটি যন্ত্র 220 ভোল্টেজ পায়, একটি যন্ত্র খারাপ হলে অন্যগুলো চলে, প্রতিটি যন্ত্রের জন্য আলাদা সুইচ থাকে, বাড়ির সমস্ত বৈদ্যুতিক যন্ত্র সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, কারণ হচ্ছে এই তিনটা, ঠিক আছে? কেন সমান্তরাল সমবায় করা হয়, এখানে একটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে বাড়ির এটাকে কেন, মানে বাড়ির যে ইলেকট্রিক্যাল যে সংযোগ আমরা যে করি, এটাকে কেন আমরা শ্রেণীতে করি না, সমান্তরাল সমবায়ে করি, তো তুমি এই তিনটা কারণ লিখলে ফুল মার্কস পেয়ে, ঠিক আছে? এবার আমাদের যে মেইন টপিক, আমি তোমাদের এবার যেটা বোঝাবো সেটা হচ্ছে, এই হচ্ছে আমাদের কয়েকটা ফর্মুলা বেসিক ছিল, আমি সেটা বলে দিলাম। এবার তোমাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো আমরা তো বুঝে গেলাম, এবার আমাদের এখান থেকে কিছু কোশ্চেন সলভ করতে হবে, তারপরে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি প্রায়
দেখো 2001-এ এসছে, 2006-এ এসছে, 1 থেকে 6-এর মধ্যে এটা দিয়েছি। দেখো 2001-এ একটা কোশ্চেন এসছে, 3টি রোধ R1 R2 R3 শ্রেণী সময়ে থাকলে তুল্য রোধ কত হবে। সিম্পল একটা অ্যান্সার দেবে, যেটা এখনই প্রমাণ করালাম, R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, 1 মার্কস। এটা 2006-এ। 2005-এ কি এসছে দেখো, বাড়ির বৈদ্যুতিক লাইনের যন্ত্রগুলি কোন সমবায়ে থাকে। সিম্পল, এখনই পড়ালাম, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। এটা 2005 সালে এসছে মাধ্যমিকে। 2003 সালে কি এসছে দেখো, সমান্তরাল সমবায়ে কোন ভৌত রাশিটি স্থির থাকে। মনে করে দেখো, সমান্তরাল সমবায়ে কোন ভৌত রাশিটি স্থির থাকে। দেখো কোন ভৌত রাশি বলতে এখানে আমরা দুটোকে বলছি, কারেন্টও একটা ভৌত রাশি, ভোল্টেজ একটা ভৌত রাশি। তাহলে সমান্তরাল সমবায়ে কি সেম থাকে, সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদ কি থাকে, সেম থাকে। আর কারেন্ট বিভক্ত হয়ে যায়, মানে তড়িৎ বিভক্ত হয়ে তো প্রবাহ মাত্রাটা। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, বিভব প্রভেদ ভোল্টেজ স্থির থাকে, তাই না? ইজি না? 2006, রোধের শ্রেণী সমবায়ে প্রবাহমাত্রা কি পরিবর্তিত হয়। রোধের শ্রেণী সমবায়ে প্রবাহমাত্রা কি পরিবর্তিত হয় না, প্রবাহমাত্রা একই থাকে। কি পরিবর্তন হয়, ভোল্টেজটা পরিবর্তন হয়ে যায়। হয়ে গেল। এটা ছিল দেখো 2006-এ এসছে, 5-এ, 3-এ এসছে, 6-এ এসছে, এরকম ভাবে এক একটা করে কোশ্চেন এসছে এই টপিকে। দেখো এখানে আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে দেখো, বলছে n সংখ্যক রোধ শ্রেণীতে থাকলে তুল্য রোধ কত হবে। মানে n সংখ্যক মানে কি, আমি বলেছিলাম কেমন, দেখো ধরো আমার দুটো আছে, ধরো আমি বললাম আমার একটা দুটো আছে, তা তুমি যদি এটাকে বলো R1, এটাকে যদি বলো R2, তাহলে R ইকুইভ্যালেন্ট কত পাবে না, R1 প্লাস R2। যদি আমি আর একটা যোগ করে দিই, তুমি বলবে R3। যদি আমি আর একটা যোগ করে দিই, তুমি বলবে R4। তাহলে এরকম করতে করতে কত দূর যাবে, n অবধি যাবে। তার জন্য আমি লিখতে পারি, যদি আমি ধরে নিই প্রত্যেকের রোধ R1 না হয়ে R, এটা R1 না হয়ে R, এটা বলা আছে দেখো আর রোধের শ্রেণীতে, তাহলে এটাও আর, এটাও আর, তাহলে প্রত্যেকটা এখানে দেখো এইটাও থাকবে না, এটাও আর, এটা আর, এটা আর, তাহলে কটা হচ্ছে 2 4, 4টা থাকলে 4 আর হচ্ছে, 4টা থাকলে 4 আর হচ্ছে। যদি n সংখ্যক থাকে তাহলে কত হবে, n আর হবে। তাই এটার অ্যান্সারটা n আর। কেমন, আশা করি বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেন। এটা হচ্ছে 2008-এ এসেছিল। এবার 2010-এ দেখো, 3 ও 6 ওহম রোধ সমান্তরাল থাকলে তুল্য রোধ কত হবে। এটা এখনই করিয়েছি, নাও তোমরা এটাকে পজ করে নিজেরা সলভ করার চেষ্টা করো। আচ্ছা, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1 1/r2, আমরা দেখলাম 1/3 1/6, তাহলে এটা কত হবে, এলসিএম করলে 6 3 করলে 3 দুনে 6 1, তাহলে 6 হবে, 3 2 6 1, এটা হবে তোমার 3/6, হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট, ভুল করবে না কখনো। তাহলে r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2 ওহম। বোঝা গেছে? এবার দেখো 2013 সালে ফিউজ তারকে মূল লাইনের কোন সমবায়ের সাথে যুক্ত করা হয়, শ্রেণী সমবায়ে। ফিউজ তার যেটা দেখেছো তো, ফিউজ তার বাড়ির। ওকে, 2013 কোশ্চেন হয়ে গেল। তারপরে আসো 2015 থেকে 2020-এর মধ্যে, আমি পুরো 24 বছরের যা যা কোশ্চেন এসছে সেটা নিয়ে করার চেষ্টা করেছি। এই কোশ্চেনটা আর একটা ইম্পর্টেন্ট, n সংখ্যক আর রোধের সমান্তরাল সময়ে থাকলে তুল্য রোধ কত হবে। আশা করি বুঝতে পেরেছো, আর হবে, তার মানে আমার যদি দুটো থাকে, আমি দুটো করে দেখাচ্ছি, আর যদি থাকে তাহলে 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু 1/r প্লাস 1/r। তো তুমি কি বলবে যে এটা হবে আমাদের আর, এলসিএম করলে আর উপরে কত আসবে, 2r আসবে, তাই না? এলসিএম করলে আমাদের আর হবে, আর এখানে সরি, এখানে আর আসবে না, আমি ভুল করলাম, 2/r হবে। যদি তিনটা থাকে, তোমাকে তিনটা করে দেখায়, 1/r প্লাস 1/r প্লাস 1/r, তুমি বলবে স্যার আর হবে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এটা আমাদের কত হবে, 3r/r হবে। তাহলে যদি n খানা থাকে, সিম্পল, n খানা থাকলে কি হবে, n খানা থাকলে কি হবে, যদি এটা n/r হয়ে যাবে। বোঝা গেল? এরকম থাকে 1/r ইকুইভ্যালেন্ট 1/r 1/r প্লাস ডট 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 অনেকগুলো, তাহলে এটা কত হবে, n/r। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এটা হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট, আমাকে কিন্তু r ইকুইভ্যালেন্ট চেয়েছে,
তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু আর বাই এন, এই জন্য অ্যান্সারটা আর বাই এন। এটা আমার তো এন বাই আর হচ্ছে 1 বাই আর ইকুইভ্যালেন্ট, এটাকে উল্টে দেবো, আর ইকুইভ্যালেন্ট করলে আর বাই এন হবে। কেমন? নেক্সট কোশ্চেন, বাড়ির মেন সুইচ কোন সমবায়ে থাকে? বাড়ির মেন সুইচ মানে শ্রেণী সমবায়ে থাকে। রোধাঙ্ক কিসের ওপর নির্ভর করে? এটা আমরা পরে পড়বো এই টপিকে। তো উপাদানের প্রকৃতি আর উষ্ণতার উপর নির্ভর করে রোধাঙ্ক, যেটা রো আর ইজ ইকাল টু রো এল বাই এ, এইটা হচ্ছে সেই রোধাঙ্ক। ঠিক আছে, এটা কার উপর ডিপেন্ড করে? উপাদানের প্রকৃতি আর হচ্ছে উষ্ণতা উপর ডিপেন্ড করে। আচ্ছা, 3 ও 6 ওহম সমান্তরাল সমবায় ও তার সাথে 2 ওহম শ্রেণীতে থাকলে মোট রোধ কত হবে? দেখো কোশ্চেনটা ভালো করে দেখো। বলেছে 3 আর 6, এটা হচ্ছে সমান্তরাল সমবায়, এটা হচ্ছে তোমার 3 ওহম, এটা হচ্ছে 6 ওহম। এই দুটোর সাথে 2 ওহম কিসে আছে? সিরিজে আছে। তাহলে এই প্রবলেমগুলো করবে কি করে? তাহলে আমরা প্রথমে কি করব? এই দুটোকে ক্যালকুলেট করার চেষ্টা করে দিই, দেখাচ্ছি তোমাদের। এটা করলে কত হবে এখানে একটু খেয়াল করবে এই জায়গায়। আচ্ছা দেখো, আমাদের কত আসবে? 1 বাই আর ইকুইভ্যালেন্ট আমরা করব 1 বাই 3, 1 বাই 6, এলসিএম করলে কত হবে? 6, এটা কত হবে? 2 প্লাস 1 মানে হচ্ছে 3 বাই 6 করলে 1 বাই 2 পাবে। কিন্তু আর ইকুইভ্যালেন্ট যদি করি আমরা 2 পাবো। তাহলে এই দুটো মিলিয়ে কেমন হয়ে যাবে? একটা হয়ে যাবে, তার সঙ্গে আবার একটা যোগ হয়ে যাবে, তাই না? তাহলে এই দুটো মিলিয়ে কত আসছে? 2 ওহম, এটা 2 ওহম। তাহলে কত হবে? দুটো সিরিজে থাকলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 2 ওহম প্লাস 2 ওহম ইজ ইকাল টু কত হবে? 4 ওহম। বোঝা গেছে? কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 21 থেকে 24, তারপরে তোমাদের বলবো যে 2025-26-এর মানে কি কি তোমরা করলে ভালো মার্কস করতে পারবে। আচ্ছা, 2 ওহম তারকে দুভাগে ভাগ করে সমান্তরাল রাখলে রোধ কত হবে? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, অ্যান্সার তো দেওয়া আছে এক লাইনে, কিন্তু কি করে হলো? 2 ওহম তারকে দুভাগে ভাগ করলাম, করে সমান্তরাল রাখলে রোধ কত হবে? দুটো ভাগে ভাগ করেছো, তাহলে এটা কত হবে? 2 ওহম তারকে দুভাগে ভাগ করলে সমান্তরাল রাখলে কত রোধ হবে? এটা আমাকে নিজেরা সলভ করবে এবং এর অ্যান্সার দেওয়া আছে, এটা আমাকে পরে কমেন্ট সেকশনে জানাবে। কেমন? আচ্ছা, 3টি 2 ওহম রোধ দিয়ে 4 ওহম কিভাবে পাবে? 3টি 2 ওহম রোধ দিয়ে 4 ওহম কিভাবে পাবে? সিম্পল, 3টি 2 ওহম রোধ মানে তোমাকে এরকম 3টা দিয়ে দিয়েছে। এটাও সরি আমি এটা সিরিজে বলতে পারি না, তাই না? আমি সিরিজে বলতে পারি না। একটা 3, একটা 2, ওকে, তিনটেই 2। তো সব মিলিয়ে যেন তোমার কত আসে? ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা যেন তোমার 4 ওহম হয়, সেইটা তুমি আমাকে করে এটাও কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের জন্য থাকলো। রোধের অনন্যকে কি বলে? পরিবাহিতা বলে। মানে আর যদি রেসিপ্রোকাল করে দিই, এটা হয়ে যাবে তোমার পরিবাহিতা। কন্ডাক্টেন্স বলে এটাকে, আমরা কে দিয়ে ডিফাইন করি, মাথায় রাখবে এটা একটা। আর কন্ডাক্টেন্স হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে এটাও ইজি কোশ্চেন। আচ্ছা, এটা নিজেরা করবে। তো তোমরা একটা কাজ করবে, এই কটা 2024-এর কোশ্চেন আমাকে করে জানাবে। আর রেজিস্ট্যান্সের হচ্ছে যেটা কন্ডাক্টিভিটি, যেটা আমরা বলি আর, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই হলো আমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি থিওরিটা বোঝা গেছে। যদি না বোঝা থাকে আমাকে কমেন্ট করবে কোন জায়গায় বোঝা যাচ্ছে না। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমরা চাইলে কমেন্ট করতে পারো তোমাদের কোন টপিকটার উপরে বানালে সুবিধা হবে, সেটা বলতে পারো, তো সেই হিসাবে আমি তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করে দেবো। আচ্ছা, এবার হচ্ছে তোমরা কি করবে, এই বিশেষ টিপস কি দেখবে এই বছরে। এটা 2025 হয়ে গেছে, তোমরা তো 26-এ দেবে, 26-27-এ দেবে। ঠিক আছে, এই ইয়ারে যাও না, এই ইয়ারটাতে যেও না, এটা সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, তো এবারে যারা তোমরা এক্সাম দেবে, তো সেই জায়গাটা ভালো করে দেখবে। তোমরা কি করবে, রোধের শ্রেণী আর সমান্তরাল সমবায়ের যে গাণিতিক প্রমাণ এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা একটা জিনিস দেখবে। বাল্বের রেটিং বা রোধ প্রবাহমাত্রা বের করার অঙ্ক অভ্যাস করবে। মিক্স সার্কিট, যেটা একটা আমি এইরকম একটা আমি করালাম না, মিক্স সার্কিট বলতে এই যে এইটা হচ্ছে মিক্স সার্কিটের অঙ্ক। এইরকম সার্কিটের কিছু প্রবলেম তোমরা করবে।
আগে সমাধান করে নেবে। আর ফিউজ তার বাড়ির ওয়ারিং এর পার্থক্যমূলক প্রশ্নগুলি ভালো করে দেখবে। এই কটা জিনিস তোমরা ভালো করে দেখো, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবছরে। ওকে, তো এই হচ্ছে এবছরের মেন জায়গা। ওকে, আচ্ছা, তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে তাহলে সেইটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা এই ইয়ারে জিও না, মানে এই যে এখানে লেখা আছে সাজেশন, এটা এই বছরে মানে তোমাদের রিসেন্ট ইয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। কেমন? ওকে, থ্যাংক ইউ।